নমস্কার, আমি শঙ্কর। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকের শিরোনামে, নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে সংবাদ পাঠ ও অনুষ্ঠান সঞ্চালনার কর্মশালা। রাত পোহালেই বড়দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিস্মৃতির অতলে ভারতের চলচ্চিত্রাচার্য দেবকী কুমার বসু। মুক্তি পেল ডাঙ্কি, লার্জার দ্যান লাইফের খোলস ছেড়ে প্রত্যাবর্তন অভিনেতা শাহরুখের। গন্তব্যে পৌঁছানোর জন্য গুগল ম্যাপের ভরসা করেন সবাই। আগামী বছর জানুয়ারি থেকে সমস্ত ব্যবহারকারীদের ফোনে রোল আউট হতে চলেছে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য। সবচেয়ে বড় পরিবর্তন, ম্যাপে আঞ্চলিক সীমানা যোগ করা। সাধারণত রাস্তা চেনার ক্ষেত্রে ভারতীয়রা ছোট ছোট ল্যান্ডমার্ক যেমন কোনো দোকান, পার্ক ইত্যাদি চিনে রাখে। ভারতীয়দের এই অভ্যাসকে উপলব্ধি করে সেই মতোই সাজানো হয়েছে নতুন সুবিধাগুলি। মেশিন লার্নিং প্রযুক্তির সাহায্যে কাজ করবে এই ফিচার। ম্যাপে যে ঠিকানা দেবেন তার নিকটবর্তী 5টি ল্যান্ডমার্ক এরিয়ার নাম তুলে ধরবে গুগল, যা থেকে ব্যবহারকারীর বুঝতে সুবিধা হবে ওই ঠিকানাটা আসলে কোন জায়গার। করোনা ভাইরাসের নতুন উপরূপ JN.1 এর সংক্রমণ ছড়িয়ে পড়ায় নতুন করে দানা বেঁধেছে আতঙ্ক। চীনে ইতিমধ্যে অন্তত 7 জনের শরীরে ভাইরাসের এই নতুন উপরূপের সন্ধান পাওয়া গিয়েছে। কেরলেও এই নতুন উপরূপের সংক্রমণে মৃত্যু হয়েছে 1 জনের বলে জানিয়েছে সেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর। হুর দাবি, এই উপরূপে সংক্রমণের ফলে মৃত্যুর আশঙ্কা প্রায় নেই বললেই চলে। তাছাড়া এই উপরূপটি আগের উপরূপের চেয়ে বেশি ক্ষতিকর নয় বলেও দাবি হুর। কোভিডের প্রতিষেধক নিলে এর সংক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করা যাবে বলে হু জানিয়েছে। বাংলার অন্যতম বড় বাইকারদের গ্রুপ টর্নেডো রাইডার্সের উদ্যোগে 10ই ডিসেম্বর ধুলাগড় টোল প্লাজার পাশে হোটেল হলিডে ইন ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গের 5ম বর্ষের সবচেয়ে বড় বাইকিং ইভেন্ট রেভলিউশন 2023। এই ইভেন্টের টাইটেল স্পন্সর করে ইঞ্জিন অয়েল প্রস্তুতকারী সংস্থা ক্যাস্ট্রল পাওয়ার ওয়ান। ইভেন্টে প্রায় 1500-রও বেশি মানুষ একত্রিত হন এবং এই অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ কিছু দুস্থ মানুষদের কম্বল বিতরণ ও খাদ্যের প্রয়োজনে দান করা হয়। নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম আয়োজিত সংবাদ পাঠ ও অনুষ্ঠান সঞ্চালনার প্রাথমিক পর্ব নামে 2 দিনব্যাপী কর্মশালা হয়ে গেল গত 21 ও 22 ডিসেম্বর। মোট 23 জন শিক্ষার্থীকে নিয়ে কর্মশালাটি করা হয়। নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের অন্যতম সদস্যা শিখা দাসের সহযোগিতায় কর্মশালাটি খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হলো। কর্মশালাটিতে প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়। কর্মশালার দ্বিতীয় দিনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত এবং প্রশিক্ষক ও বিশেষ সহযোগিতায় ছিলেন ব্রততী বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী সৌগতা সেন। সংবাদ পাঠ কিভাবে করবে এবং নিজেকে একজন সংবাদ ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে গেলে তার অনুশীলনী বা কেমন হবে সেই সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়াই ছিল কর্মশালাটির মূল বিষয়। কর্মশালার শেষে শিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে 2 দিন ব্যাপী যে কর্মশালা হচ্ছে সংবাদ পাঠ এবং অনুষ্ঠান সঞ্চালনার প্রাথমিক পর্ব নিয়ে 21 এবং 22-এ, সেই কর্মশালাটি যে উদ্যোগ নিয়ে তারা করছে এটা তো খুবই ভালো একটি খবর। এবং সেখানে যারা শিক্ষার্থী হিসেবে রয়েছে, যাদেরকে পেয়েছি, বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে এই কর্মশালাতে। সেটা 13-14 বছর থেকে শুরু করে আবার 50-55 বছর পর্যন্ত শিক্ষার্থী আমরা পেয়েছি। এবং যেটা বলতেই হয় যে প্রত্যেকেই ভীষণভাবে আগ্রহী
এই কর্মশালাতে। যেটা সব থেকে বেশি ভালো লেগেছে যে এই ছোটরা এত কম বয়স থেকে যে সংবাদ মাধ্যমে কাজ করার কথা ভাবছে, এবং শুধু ছোটরা নয়, তাদের যে অভিভাবকরাও এই নিয়ে ভেবেছেন, এটা আমাকে ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করিয়েছে। এখানে প্রশিক্ষক হিসেবে ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং কৃষ্ণ সরকারি দাশগুপ্তর পাশাপাশি একটি ছোট্ট অংশে আমিও প্রশিক্ষক হিসেবে ছিলাম। এইভাবে প্রশিক্ষক হিসেবে থাকতে পেরে এটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং খুবই বড় পাওয়া এটা আমার কাছে। তার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমার আবৃত্তির গুরু ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। নিয়ন আলোয় সেজে উঠেছে ডিসেম্বরের শহর। চারিদিক কেকের গন্ধে ভরপুর, সাথে ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ, রকমারি খাবার। বোঝাই যাচ্ছে বড়দিন এসে গেছে। হেয়ার স্ট্রিট থেকে বউবাজার থানার মাঝে রয়েছে এক অ্যাংলো ইন্ডিয়ান পাড়া। বড়দিনকে স্বাগত জানাতে একেবারে তৈরি তারা। তৈরি হচ্ছে বউ ব্যারাক্স স্পেশাল ওয়াইন। পাড়ার কচিকাঁচারা সেরে নিচ্ছে ক্রিসমাস ক্যারলের শেষ মুহূর্তের প্রস্তুতি। হেয়ার স্ট্রিট থেকে বউবাজার থানার মাঝে সরু গলিটায় সারি দেওয়া লাল বাড়িগুলো আলোয় সেজে উঠেছে। গলিটায় ঢুকতেই চোখে পড়ে নানা বয়সীদের জটলা, এদিক ওদিক ছড়িয়ে। উৎসবের অনুষ্ঠান ঘিরে আলোচনায় ব্যস্ত এই আংলো পাড়ার বাসিন্দারা। অন্যদিকে 21শে ডিসেম্বর অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন হয়েছে। চলবে টানা নিউ ইয়ার ইভের আগের দিন পর্যন্ত, কেননা তারপরেই তো নতুন বছরকে আগমন জানানোর পালা। চলতি বছরের হিসেব নিকেশ চুকিয়ে নতুনের ডাকে মজবে গোটা কলকাতা। উৎসবের সূচনার পর 24 ও 25শে ডিসেম্বর বিরতি রয়েছে। এই দুটি দিন পার্ক বন্ধ থাকছে। এছাড়া 30শে ডিসেম্বর পর্যন্ত টানা মানুষের জন্য অবারিত দ্বার। কলকাতার বুকে ক্রিসমাস পালনের এটাই যে শ্রেষ্ঠ তীর্থস্থান। আগামী 26 তারিখ সঙ্গীত অনুষ্ঠান রয়েছে পার্কে। এরপর 27 থেকে 30 তারিখ রয়েছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে বছর শেষের ডিসেম্বর শুধুই আনন্দ নয়, কিছুটা ভয়ও থাকে স্কুল পড়ুয়ারা। সারা বছরের পড়াশোনার হিসেব তোলা থাকে বর্ষ শেষেই। বার্ষিক পরীক্ষা এবং তারপর ফল প্রকাশ নিয়ে পড়ুয়াদের পাশাপাশি চিন্তায় থাকে অভিভাবকেরাও, যার ফলে পড়ুয়াদের মধ্যে তৈরি হয় এক প্রকার মানসিক চাপ। তবে এই চাপকে কমাতেই এবার এলেন সান্টা। স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল প্রত্যেক বছরই বড়দিনের আগে ছাত্রদের জন্য আয়োজন করে ক্রিসমাস কার্নিভাল। অন্যদিকে নজরদারি চালাতে পার্ক স্ট্রিটের বেশ কয়েকটি জায়গায় ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে। 25শে ডিসেম্বর ভোর পর্যন্ত ময়দান এবং পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় সমস্ত ধরনের পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। তবে 26শে ডিসেম্বর সকাল থেকে স্বাভাবিক হয়ে যাবে যান চলাচল। লালবাজার সূত্রে খবর, বড়দিনে নজরদারি আরও আঁটোসাঁটো করা হবে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। চলচ্চিত্রের উদ্ভাবনে যদিও পশ্চিমী দুনিয়ার কৃতিত্ব অনেকখানি, তবে এই ভারতীয় উপমহাদেশে কিছু প্রতিভাবান সেই উদ্ভাবনকে ঘিরে বারবার নিজেদের পরিচয় রেখে গিয়েছেন চলচ্চিত্রের ইতিহাসের পাতায়, আর বাঙালিরা তো সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেনই। চিত্র পরিচালক দেবকী কুমার বসু নির্বাক ও সবাক যুগের সন্ধিক্ষণের এমনই একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, যিনি বাংলায় প্রথম সার্থক সবাক চলচ্চিত্রের সূচনা করলেন চণ্ডীদাস ছবিটির নির্মাণের মাধ্যমে।
সেই সঙ্গে তিনি প্রথম ভারতীয় চলচ্চিত্রকে পৌঁছে দিয়েছিলেন আন্তর্জাতিক মঞ্চে। রায়, ঘটক, সেন এই পরিচালকত্রয়ীর বেশ কিছুকাল আগে বাঙালি পেয়েছিল দেবকী কুমার বসুকে। জেনে নেব তাঁর জীবন ও কর্মপ্রবাহ কৃতি বাঙালির আজকের পর্বে। হীরালাল সেনের কৃতিত্বে বাঙালি তখন বায়োস্কোপ ছেড়ে নির্বাক ছবির কারসাজি দেখছে। এর কিছু পরেই সম্পূর্ণ বাঙালি গোষ্ঠীর প্রযোজনায় প্রথম পূর্ণাঙ্গ বাংলা ছবি দিয়ে আত্মপ্রকাশ করলেন ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি। এরপর নির্বাক পর্ব পেরিয়ে সবাক যুগের সূচনা, টকি, স্টুডিও, থিয়েটার ইত্যাদি ক্ষেত্রগুলি পরিশীলিত হতে থাকে বাংলা চলচ্চিত্রে। ঠিক এই কালপর্বেই বাংলা চলচ্চিত্রের জগতে আবির্ভাব ঘটে দেবকী কুমার বসুর। প্রথম দিকে চলচ্চিত্রে পরিচালনার কাজে আসবেন বলে ঠিক করেননি দেবকী কুমার বসু, বরং তার চলচ্চিত্রের প্রতি অনুসন্ধিৎসু মনকে আবিষ্কার করেছিলেন ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি স্বয়ং। কিছুটা বিক্ষিপ্তভাবেই দেবকী বসুর এই পথে এগোনো। প্রথম দিকে চলচ্চিত্র নির্মাণের থেকে মঞ্চ অভিনয়ের প্রতি তার উৎসাহ ছিল বেশি। এই সূত্রেই তিনি তখন কাজ করেছিলেন নাট্যাচার্য শিশির ভাদুরীর সঙ্গে। এরপর দেশকে স্বাধীন করার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে গান্ধীর আদর্শে অসহযোগ আন্দোলনে যোগদান। বিয়ে পড়া শেষ না করেই ব্রিটিশ শাসকের বিরুদ্ধে শক্তি নামক একটি পত্রিকায় সম্পাদনার কাজ শুরু করেছিলেন তিনি। দেবকী বসু ছিলেন বর্ধমানের এক জমিদার বাড়ির সন্তান। তা সত্ত্বেও তিনি জমিদারি অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। শক্তি পত্রিকার সম্পাদনাকালীনই তার সাথে আলাপ হয় সেই সময়কার অন্যতম বাঙালি প্রযোজক ও পরিচালক ডিজি ওরফে ধীরেন্দ্রনাথ গাঙ্গুলির। এরপরেই দেবকী বসুর চলচ্চিত্র জীবনের যাত্রা শুরু হলো। 1930-এ ডিজির ব্রিটিশ ডোমিনিয়ন ফিল্ম কোম্পানির জন্য তাঁর পরিচালনায় প্রথম নির্বাক ছবি পঞ্চশর তৈরি হলো। প্রমথেশ বড়ুয়ার প্রযোজনায় তার দ্বিতীয় নির্বাক ছবি অপরাধী নির্মিত হলো ঠিক এর পরের বছর। ওই বছরেই তার তৃতীয় নির্বাক ছবি শ্যাডোজ অফ ডেথ মুক্তি পায়। তার চতুর্থ ও শেষ নির্বাক ছবিটি হলো নিশির ডাক। এরপর দেবকী বসু সবাক পর্বে আত্মনিবেশ করেছিলেন অনন্য একটি ছবি নির্মাণের মাধ্যমে। 1932 সালে নিউ থিয়েটার্স প্রযোজিত ও দেবকী কুমার বসু পরিচালিত চণ্ডীদাস বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম একটি মাইল ফলক। দেবকী কুমার বসু এই ছবিটির নির্মাণ শৈলীতে চিত্রনাট্যের সাথে হৃদয়স্পর্শী ভক্তিভাব ও মানবতার ভাবনা জুড়ে দিয়ে এমন একটি চলচ্চিত্র ভাষা দর্শকের কাছে উপস্থাপিত করলেন যা ভেদাভেদের সংকীর্ণতা ভুলে ভালোবাসার কথা শোনায়। প্রসঙ্গত বলতে হয়, অ্যাডভোকেট মধুসূদন বসু ও গোপীসুন্দরীর অষ্টম সন্তান ছিলেন বলে তার নাম রাখা হয়েছিল দেবকীনন্দন বসু। মায়ের মাধ্যমেই বৈষ্ণব ধর্মের এই ভাবনাগুলি দেবকী বসুর এই চলচ্চিত্রটি নির্মাণের কাজে প্রবাহিত হয়। চণ্ডীদাসের পর দেবকী বসু প্রথম হিন্দি সবাক ছবি পুরাণ ভাগাত নির্মাণ করেন ঠিক এর পরের বছর। এর কয়েক বছর পরেই 1934 সালে দেবকী বসু নবতম রত্ন সংযোজন করলেন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে। সেই বছরেই ভেনিস চলচ্চিত্র উৎসবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রযোজিত দেবকী কুমার বসু পরিচালিত সীতা ছবিটি অনারারি ডিপ্লোমা পুরস্কার পায়। এর মাধ্যমেই প্রথম কোনো ভারতীয় ছবির আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার লাভ ঘটে। এই কৃতিত্বে দেবকী কুমার বসু চলচ্চিত্র জগতে চিরস্মরণীয় হয়ে রইলেন। তার চলচ্চিত্র পরিচালনার জীবনে মোট 4টি নির্বাক ও 32টি সবাক ছবি তৈরি করেছিলেন, যার মধ্যে হিন্দি, বাংলা, মারাঠি ও উর্দু ছবিও ছিল। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক কিংবা মৃণাল সেন বাংলা সবাক চলচ্চিত্র পর্বে অন্যতম এই দিকপালত্রয়ী একসময় সমৃদ্ধ হয়েছিলেন নির্বাক ও সবাক যুগের মহিরুহু এই মানুষটির কাছ থেকে। মৃণাল সেন দেবকী কুমার বসুর ওপর একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে চলচ্চিত্র চর্চা সম্পর্কে নানা মতামত বিনিময় করেছিলেন দেবকী কুমার বসু। গল্প উপন্যাসের সাহিত্যের ভাষা চলচ্চিত্রের ভাষায় রূপান্তরিত করার বিষয়ে দুজনেই স্বতন্ত্র ভাবনা রেখেছিলেন। 1961 সালে রবীন্দ্র জন্ম শতবর্ষ উপলক্ষে দেবকী কুমার বসু অর্ঘ্য নামে একটি ছবি করেন, যেখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী, 2 বিঘা জমি, অভিসার এবং পুরাতন ভৃত্য এই 4টি কবিতার চলচ্চিত্র রূপ দেন। এটিই ছিল তার শেষ ছবি। এর 10 বছর পরে 19শে নভেম্বর 1971-এ দেবকী কুমার বসু প্রয়াত হন। চিত্রকলায় যেমন অবনীন্দ্রনাথ ঠাকুর, নাটকে শিশির ভাদুরী, নৃত্যকলায় উদয় শঙ্কর, তেমনি এদেশে চলচ্চিত্রের ক্ষেত্রে দেবকী কুমার বসু আচার্য হয়ে রইলেন তার চলচ্চিত্র নির্মাণের কৃতিত্ব ও অভিনব ভাবনা প্রকাশের জন্যে।
ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। বছরের শেষে বলিউডে আত্মপ্রকাশ নতুন জুটির। রাজকুমার হিরানির পরিচালনায় এবার পর্দায় কিং খান, সঙ্গে এক ঝাঁক দুঁদে অভিনেতাকে নিয়ে মুক্তি পেল বহু প্রতীক্ষিত ডাঙ্কি। বছর শেষে সিনেপ্রেমীদের আবেগের সাথে কতটা তাল মেলালো হিরানি শাহরুখ জুটি? আজকের মুভি রিভিউ পর্বে ডাঙ্কি নিয়ে আলোচনায় থাকছে শ্রীতমা মিত্র। বছরের শেষে এবার হ্যাট্রিকের পরীক্ষায় বলিউডের কিং খান। বছরের শুরুতে পাঠান, পুজোয় জওয়ান এবং বছরের শেষে ডাঙ্কি নিয়ে হাজির আমাদের এসআরকে। আজকের মুভি রিভিউ পর্বে আমি শ্রোতমা আপনাদের সঙ্গে কথা বলবো সেই ডাঙ্কিকে নিয়েই। রাজকুমার হিরানির পরিচালনায় এবার এক ফ্রেমে শাহরুখ খান, তাপসি পান্নু এবং ভিকি কৌশলের মতো অভিনেতারা। আর ছবির পরতে পরতে রয়েছে প্রীতমের পরিচালনায় সোনু নিগম এবং অরিজিৎ সিং এর মায়াবী কণ্ঠ। আর যার জন্য বোধহয় ছবির গানের প্রতি যে ভালো লাগা সে কথা সবার আগে বলতে হয়। আর অভিনয়ের কথা যদি বলি তাহলে ঠিক একই রকম ভালো লাগা কাজ করে, কারণ প্রথমেই যেটা বলবো, এখানে আমাদের কিং খান কিন্তু শুধুমাত্র একজন হিরোইজমের প্রতীক নন, একজন দক্ষ পরিচালকের হাতে গড়া একজন অভিনেতা। আর শুধু নায়কের চরিত্র বলেই নয়, পার্শ্ব চরিত্রে যারা রয়েছেন ভিকি কৌশল, অনিল গ্রোভারের মতো অভিনেতারা খুব স্বাভাবিকভাবেই তাদের সহজাত যে অভিনয় দক্ষতা তার ছাপ তারা এই ছবিতেও রেখেছেন। সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে যত্ন নিয়ে প্রত্যেকটা সিন মেকিং এর মধ্যে দিয়ে গল্পকে ফুটিয়ে তোলার যে সহজাত ক্ষমতা পরিচালক হিরানির রয়েছে তা আবারও স্পষ্ট। কিন্তু যেটা সিনেমা হিট করার জন্য মূল বিষয় তা হলো সিনেমার গল্প। কমেডি, অ্যাকশন, রোম্যান্স, ইমোশন সব মিলিয়ে একটা ঝকঝকে ছবি বলা যেতে পারে, কিন্তু কোনোটাই উচ্চকিত নয়, বেশ পরিমিত। আগের দুটো ছবিতে কিং খানের অ্যাকশন হিরোর যে ক্যারিশমাটা আমরা খুঁজে পেয়েছি সেটা হয়তো এই ছবিতে খুঁজলে কোথাও পাওয়া যাবে না। ছবির কোথাও হল কাঁপানো সিটি দেওয়ার মতো রসদও নেই, তাই হয়তো কোথাও গিয়ে ডাঙ্কি তার দর্শকদের একটা আলাদা ভাগ করে নিয়েছে। বন্ধুত্ব, প্রেম এবং তার সঙ্গে সঙ্গে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের বিদেশকে নিয়ে যে একটা আলাদা স্বপ্নের জগৎ এবং সেই স্বপ্নের জগৎকে বাস্তব রূপ দেওয়ার জন্য তাদের যে একটা লড়াই, টানাপোড়েন, বাস্তব ঘটনার সম্মুখীন হওয়া, এই সবকটা পর্বকে ভীষণ সুন্দর করে এই ছবির মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। আর তাই হয়তো কোথাও গিয়ে আমরা পরিচালকের থেকে যেরকমটা আশা করি, রাজকুমার হিরানির আগের যে ছবিগুলি রয়েছে মুন্না ভাই, পিকে, সেগুলোর সঙ্গে কোথাও গিয়ে যেন একটা গল্প বলার ছাঁচে তিনি পরিবর্তন এনেছেন ডাঙ্কিতে। কিন্তু তবুও দর্শক মহলে সিনেমা হিট হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। প্রথমত বললামই, পরিচালক আর নায়ক দুজনেই তাদের চেনা ছকের বাইরে ধরা দিয়েছেন। দ্বিতীয়ত, কোথাও যেন তাপসি আর শাহরুখ জুটি সেভাবে মন ছোঁয় না। আর একটা বিষয় হলো, এখনো জওয়ানের বৃদ্ধ শাহরুখের হ্যান্ডসাম লুক আমাদের সবার মনেই কিন্তু গেঁথে রয়েছে। সেখানে ডাঙ্কিতে বৃদ্ধ লুকে নায়ক নায়িকার মেকআপের উপরে যদি আরো একটু যত্নশীল হওয়া যেত, আমার মনে হয় আর একটু যত্নশীল হওয়ার প্রয়োজন ছিল। বেশ কিছু সংলাপ এবং বিদেশের যাওয়ার পথের মধ্যবর্তী বেশ কিছু দৃশ্য মনে দাগ কেটে যায়।
কিন্তু ওই যে সব দিক দিয়েই একটা ব্যতিক্রমী প্রচেষ্টা আমরা যেভাবে চিনে এসেছি শাহরুখ খানের যেভাবে আগমন ঘটে সিনেপর্দায় বা পরিচালক রাজকুমার হিরানি যে ছাঁচে তার গল্প বলেন, সেখানে আমাদের যে একটা এক্সপেকটেশন থাকে, কোথাও গিয়ে হয়তো সেটা থেকে একটু অন্য পথে হেঁটেছেন দুজনেই। তাই এখন অপেক্ষা দেখার যে দর্শক মহল কিং খানকে তার হ্যাট্রিকের সার্টিফিকেট দেয় কিনা বছরের শেষে, সেই প্রতীক্ষা এখন। তবে এটুকু বলতে পারি, ডাঙ্কি নিঃসন্দেহে রাজকুমার হিরানির একটা স্বপ্নের প্রজেক্ট। তিনি খুব যত্ন করে এটি নির্মাণ করেছেন এবং তার সঙ্গে অবশ্যই সিনেমায় যারা অভিনয় করেছেন, যারা গানের সঙ্গে যুক্ত ছিলেন, সিনেমাটোগ্রাফি, সমস্ত দিক দিয়ে সকলেরই যে প্রচেষ্টা, তা বোধহয় কোথাও ব্যর্থ হয়নি ফুটিয়ে তোলার ক্ষেত্রে। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের দর্শকদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে।